আপনারা জানেন যে পেনাল পেনাল কোডে অপরাধকে ক্লাসিফাই করা হয়েছে বিভিন্ন ভাবে। এর মধ্যে 299 থেকে আলোচনা শুরু হয়েছে মানবদেহ সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেগুলো। মানবদেহের সাথে কি কি ধরনের অপরাধ ঘটতে পারে, অর্থাৎ মানুষের বডিকে, হিউম্যান বডির উপরে দুই ধরনের অপরাধ ঘটতে পারে, সেই জিনিসগুলোকে বলা হয়েছে 299 থেকে পরবর্তী ধারাগুলোতে। তো আমরা আজকে একটা গল্প বলবো, মূলত সেই গল্পের মধ্যে দিয়ে আমরা বেশ কিছু পেনাল কোডের আমরা আজকে শিখে ফেলবো, এবং আমরা দেখবো যে কিভাবে পেনাল কোডের মতো এরকম একটা সাবজেক্ট, মানে যেই সাবজেক্টে আমরা বলি কোনো রসকস নাই, একেবারে নিরস একটা সাবজেক্ট, এই নিরস সাবজেক্টটাও কিভাবে সমাজে গল্পে গল্পে আমরা শিখে ফেলতে পারি, সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে কেন আপনার জন্য পেনাল করতে জিনিস আসলে জরুরি, এই বিষয়ে মাথায় রাখতে হবে আমাদের। যখনই কোনো সোসাইটিকে রুল অফ ল যদি নিশ্চিত করতে হয়, আইনি শাসন যদি নিশ্চিত করতে হয়, হ্যাঁ, তাহলে যে কোনো অফেন্সের জন্য, যে কোনো ক্রাইমের জন্য, অফেন্স অর ক্রাইম, ঠিক আছে, এটার জন্য আসলে একটা পানিশমেন্ট দরকার হয়, ঠিক আছে। পানিশমেন্ট এটা দরকার হয় এই জন্য, সমাজ থেকে অন্যায় অপরাধ যদি কোনো দণ্ড না থাকে, যদি কোনো প্রতিকার না থাকে, তাহলে দেখা যায় যে যদি কোনো পানিশমেন্ট না থাকে, তাহলে এই অপরাধ প্রবণতা সমাজ থেকে আসলে বিচ্যুত করা যাবে না, কিংবা এটা দমন করা যাবে না। আমরা বলি যে দুষ্টের দমন করতে হবে আর শিষ্টের লালন করতে হবে। এই দুষ্টর দমন করার উপায় হিসেবে আহ তো এই দণ্ডবিধি প্রণয়নটা হয়। আমরা জানি দণ্ডবিধিতে 5 ধরনের শাস্তির কথা রয়েছে। হ্যাঁ, সেই 5 ধরনের শাস্তি বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ডিফাইন করা হয়েছে অপরাধগুলোকে, এবং এগুলো রয়েছে এই পেনাল। এই জন্য পেনাল করতে একটা সাস্টেইন মানে 2 ধরনের যে ল আছে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল, যাকে আমরা বলি পদ্ধতিগত আইন। একটা হচ্ছে কই গেছে সাবস্টেন্টিভ ল, ওস্তাদে? হচ্ছে তথ্যগত আইন, কিংবা যে আইনের মধ্য দিয়ে কোনো দায় দায়িত্ব নির্ধারণ হয়, কিংবা কোনো কর্তব্য নির্ধারণ হয়, কিংবা কোনো দায়িত্ব নির্ধারণ হয়, কিংবা কোনো দণ্ড নির্ধারিত হয়। এই ধরনের আইনকে আমরা তথ্যগত আইন কিংবা মৌলিক আইন বলতে পারি, সাবস্টেন্টিভ ল বলতে পারি। তো দণ্ডবিধি সেরকমই একটা ল। এখানে খুব ভালো করে বুঝতে হবে, আপনি যখন আইনজীবী হয়েও যাবেন, ঠিক আছে, মানুষ যখন বুঝবে, এসে বলবে আমার সাথে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, অথবা আমি এই ধরনের আহ, মানে আক্রমণের শিকার হয়েছি, কিংবা আমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে কেউ মেরেছে, কিংবা আমাকে কেউ আহ আঘাত করেছে, কিংবা আমার কোনো সম্পদ কেউ চুরি করে নিয়েছে, হ্যাঁ, কিংবা আমার ঘরে কেউ অনধিকার প্রবেশ করেছে, কেউ আমার সাথে প্রতারণা করেছে, এরকম নানান ধরনের বর্ণনা যখন দিবে, বর্ণনা শুনে কিন্তু আপনাকে এই পেনাল কোডের দেওয়া অপরাধের বর্ণনার সাথে মিলিয়ে নির্ধারণ করতে হবে যে এই অপরাধটি সংবিধির কোন ধারা অনুযায়ী মানে অপরাধ সংঘটিত হয়েছে। তো সেটি আমরা বলেছি যে আজকে আমরা বলবো যে মানব দেহের সাথে যে ধরনের অপরাধ সংঘটিত হবে। যেমন কি হতে পারে, মানব দেহের সাথে মানুষকে মানুষ আঘাত করতে পারে, মানুষকে মানুষ আক্রমণ করতে পারে, মানুষকে মানুষ মেরে ফেলতে পারে, তাই না? এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। তো ধরেন আপনি এই আমাদের এলআরডিসি থেকে আপনারা তিনজন, বা তিনজন যে কোনো ব্যক্তি, রহিম, করিম আর হচ্ছে কাদের, রহিম, করিম, কাদের, তারা তিনজন ধরেন হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করলো। তাদের গন্তব্য কোথায়? তারা যাবে হচ্ছে জসকোট পর্যন্ত। তো এই পথিমধ্যে তাদের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটবে, আমরা সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে বলবো, যেগুলো পেনাল কোড আপনারা দেখবেন যে কিভাবে এগুলোকে ডিফাইন। এবং তারা যখন বের হলো, বের হওয়ার পরে পল্টন মরে গেল, পল্টন মরে যাওয়ার পরে পুলিশ তাদেরকে থামালো, ট্রাফিক সিগন্যাল। তো পুলিশ তাদেরকে পথ রোধ করলো যে ওকে, এখন রেড সিগন্যাল জ্বলছে, আপনারা এটা ক্রস করে যেতে পারবেন না। তাহলে এটা কি হলো? তাদেরকে এক ধরনের বাধা দেওয়া হলো। কিন্তু এই বাধা দানটা আইন সম্মত নাকি আইন অসম্মত, সেগুলো দেখা যেত। আমরা জানি এই বাধা দানটা আইনসম্মত।
এখান থেকে আর একটু অগ্রসর হয়ে যখন সে জিপিও ক্রস করলো, সেখানে দেখা গেল কতিপয় মানে আইনানুগ ব্যক্তি নয়, এমন কিছু ব্যক্তি, কোন একটা চক্র বা যে কোনো একজন ব্যক্তি তাদের গতিরোধ করে ফেললো, তাদেরকে পথিমধ্যে থামিয়ে দিল। তাহলে এই ধরনের থামানোটাকে কি বলে? তখন এই ধরনের থামানোটাকে আমরা জানি যে রংফুল রিস্ট্রেইন্ট বলে বা অবৈধ বাধা বলে। তাহলে দেখা গেল যে কোনো ব্যক্তির যদি কোনো দিকে যাওয়ার আইনগত অধিকার থাকে, যে ব্যক্তির কোনো দিকে যাওয়ার আইনগত অধিকার রয়েছে, কিন্তু সেখান থেকে কেউ তার গতিরোধ করে, তার পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আইন বলতেছে এটা হচ্ছে অবৈধ বাধা। কেমন বাধা? তাহলে বুঝতে পারছেন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে রয়েছে রংপুর রেস্টুরেন্ট, রংপুর কনফাইনমেন্ট, অবৈধ বাধা, অবৈধ অবরোধ। তারপর আমরা কথা বলবো ফোর্স নিয়ে, তারপর আমরা কথা বলবো ক্রিমিনাল ফোর্স নিয়ে, অ্যাসল্ট নিয়ে, কথা বলবো হার্ট নিয়ে, গ্রিভিয়াস হার্ট নিয়ে, এবং পর্যায়ক্রমে আমরা কালপেবল হোমিসাইড এবং মার্ডার নিয়েও আলোচনা করবো। আমি একটু পেছন থেকে আসছি অপরাধের গ্রাভিটি অনুযায়ী, যাতে করে আমাদের সেন্স ভালোভাবে ক্যাচ করতে পারি। তো আমরা দেখলাম প্রথমে তিনটা লোক বিয়ে হলো সাধারণ ভাবে। এখানে বোর্ডে দেখা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে একটু কনফার্ম করবেন, আশা করছি দেখা যাবে, একটু কষ্ট করে হয়তো দেখতে হবে। তাহলে ধরলাম, আচ্ছা, আমরা বলতেছি আপনারা শুরুতে এরকম একটা কলাম করে ফেলতে পারেন, যারা দেখছেন বলুন, আপনার চিন্তা থেকে একটু ল্যান্ডস্কেপ স্টাইলে নিয়ে, লম্বা লম্বি ভাবে না নিয়ে চওড়া ভাবে নিবেন। একটা কলাম আমরা সেখানে এরকম দাগ দিয়ে করে ফেলতে পারি, যেটা আমরা এখানে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারটা কলাম করেছি। এই চারটা কলামের মধ্য দিয়ে আজকে আপনার বেশ কিছু অপরাধ আমরা করতে পারি। প্রথমে বললাম রংপুর রেস্টুরেন্টের কথা, তাহলে রংপুর রেস্টুরেন্ট তিনটা জিনিস থাকবে। মনে রাখবেন, আমরা তিন বন্ধুকে বুক করে দিলাম, তারা কোথায় যাচ্ছে? 10 কোটির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে জিপিওর মোড়ে গিয়ে তাদেরকে কিছু টাকা দিল, এছাড়া তাদের ব্যবধানের কোনো নিয়োগ নেই। তারা অবৈধভাবে এই কাজটি করছে। কি করছে? বাধা দেবে, কোনো না কোনো একটা বাধা থাকবে। এই বাধাটা হচ্ছে কোনো একদিকে যেতে বাধা দেওয়া, এমন যেই দিকে যাওয়ার ওই ব্যক্তির অধিকার রয়েছে। তো সেই, তাহলে আমরা দেখলাম প্রথমত আমাদের 1 নম্বর উপাদান হচ্ছে বাধা থাকবে। 2 নম্বর হচ্ছে এই বাধার ফলে কোন ব্যক্তির গমন বিঘ্নিত হবে, মানে সে যাচ্ছিল একদিকে, এই যাওয়াটা বিঘ্নিত হবে। যেটা যেটা হচ্ছে যে যেই দিকে যাওয়া বিঘ্নিত ঘটলো সেই দিকে তার অধিকার থাকবে, যাওয়ার অধিকার থাকবে। তাহলে 1 নম্বরে হচ্ছে যাওয়ার অধিকার আছে, যাওয়ার অধিকারী কোন দিকে গমন অধিকারী ব্যক্তি, সেই গমনের অধিকারী ব্যক্তিকে কি করা হলো? বাধা দেওয়া হলো। বাধার ফলে কি হলো? তার যাতায়াত কিংবা গমন বিঘ্ন ঘটলো। আচ্ছা, তাহলে তিনটে উপাদান থাকবে রংপুর রেস্ট্রেইনের মধ্যে। কোনো দিকে যাওয়ার অধিকারী হবে সে, বাধা থাকবে, এবং এই বাধার ফলে গমনে বিঘ্ন ঘটবে। এখন এই বাধাটা কেমন দিকে নেই, ঠিক আছে, কোনো একদিকে নেই। হ্যাঁ, কোনো একদিকে বাধা। আমরা জানি দ্বিতীয় মোড়ে একটা দিক আছে, তো সেই দিকটা ছিল ওই দিক থেকে তাকে, ওই ওই দিক থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, আর বাকি আদার্স এই যে অপরাধের কথাটা আমরা বললাম, এই অপরাধের ডিফাইন করা হয়েছে
অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে 339 রংপুর রেস্ট্রেইন। দণ্ডবিধি 339 রংপুর রেস্ট্রেইনের কথা বলা হয়েছে। এবং এই ধরনের বাধা যদি কাউকে দেওয়া হয় তাহলে সেই বাধা দেওয়ার জন্য আইন তাকে 1 মাসের, যে বাধা দিয়েছে তাকে 1 মাসের কারাদণ্ড দিবে, অথবা 500 টাকা অর্থদণ্ড দিবে, অথবা দণ্ড দিতে পারে। সেই ক্ষেত্রে আবার বলা হচ্ছে কোথায় 341 ধারা। আমরা দেখলাম 339-এর অর্থ রেস্ট্রিক্টের সংখ্যা, 339 তার শাস্তি শাস্তি কি? 1 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা তাকে করতে পারে, ফাইন করতে পারে, দণ্ড দিতে পারে। এখানে বাকি তারা শেষ করে নাই। এই যে 3জন ব্যক্তিকে বাধা দিল, বাধা দিয়ে তারা তার পাশে থাকা একটা হোটেল কিংবা একটা ব্যাংকের মধ্যে, কিংবা আমরা ধরলাম একটা আহ কোনো একটা অফিসের মধ্যে তাদেরকে ঢুকাই দিল। ঠিক আছে, সেখানে নিয়ে গেল, নিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখলো। কি রকম আবদ্ধ করে রাখলো? যেটাকে আমরা বলি রংপুর কনফাইনমেন্ট। অর্থাৎ এই ব্যক্তিদেরকে আর ওখান থেকে বের হতে দিচ্ছে না। চতুর্দিক থেকে বাধা। আগে ছিল একদিকে বাধা, এখন 4 দেয়ালের মধ্যে ছিল আবদ্ধ পরিপূর্ণ। ফুল কনফাইনমেন্ট যদি হতে হয় সেখানে 5টা জিনিস থাকবে, যেটাকে আমরা বলছি অবৈধ অবরোধ। অবৈধ অবরোধের মধ্যে 1 নম্বর হচ্ছে অবৈধ বাধা থাকবে। যেমন আগে যেটা দেখে আসছে রংপুর রেস্টুরেন্ট, রংপুর রেস্টুরেন্টটা থাকবে রংপুর কনফাইনমেন্টের মধ্যে। বাধা থাকবে এখানেও, কিন্তু আগের বাধাটা ছিল একদিকে বাধা, ওদিকে এগুলো main পার্থক্য। এখন দেখা গেল 4 দেয়ালের মধ্যে তালাবদ্ধ ভাবে রাস্তাকে রাখতে পারে, অথবা তালাবদ্ধ ভাবে রাখতে নেই, তালা খোলাই আছে কিন্তু বাইরে চতুর্দিকে চক্রধারী লোকজন দ্বারা আছে, যে বের হইলেই খুশ, তখন তাকে আক্রমণ করা হবে বা তাকে আঘাত করা হবে, এরকম একটা আশঙ্কা তার মধ্যে আছে। তালা খোলা ঠিক আছে, কিন্তু ক্ষমা নেই। তো এইরকম যখন একটা আশঙ্কাজনক অবস্থার মধ্যে সে থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি অবৈধ অবরোধের মধ্যে আছে, যাকে রংপুর কনফাইনমেন্ট বলে। অর্থাৎ সেখানে একটা অবৈধ বাধা থাকবে, আর প্রাচীর বেষ্টিত একটা জায়গা থাকবে, যা নির্দিষ্ট একটা সীমাবদ্ধের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। তাহলে এইটার সংজ্ঞা দেওয়া হচ্ছে 340-এ। হ্যাঁ, রংপুর কনফাইনমেন্টের সংজ্ঞা 340-এ বলা হয়েছে, আর সাজা বলা হয়েছে 342। এখন দেখার বিষয় হচ্ছে যে রংপুর কনফাইনমেন্ট এই যে অবরোধ করে রাখলো, সেই অবরোধ কতদিন যাবত করবে? যদি 3 মাস, ধরেন যে 1 ঘন্টা থেকে শুরু করে, সর্বনিম্ন কোনো সময় নেই, যতটুকু সময় হোক না কেন সর্বনিম্ন কোনো 2 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 1 থেকে 2 দিন পর্যন্ত যদি তাকে অবরোধ করে রাখে, অবরোধে 300 দিনের মধ্যে। আর যদি 3 থেকে ততোধিক ততোধিক মানে ধরেন 2 মাসের জন্য, 3 দিন পর্যন্ত যদি হয় তাহলে সেটা সঙ্গে আছে 340। আর 10 ততোধিক, এক কাজ বলবি, হাদিস পড় বলনি, হাদিস পড়, দুটো তিনটে হাদিস পড়ো। 10 প্লাস যদি হয় তাহলে সেটা হচ্ছে 44। কিন্তু ভালো তিনশো বলে কই কি? তেতাল্লিশ 343 এবং 344। তাহলে আমরা এখানে দেখলাম 342-এ যেটা আছে, সেখানে সাজা বলা হয়েছে রংপুর কনফাইনমেন্টের, রংপুর কনফাইনমেন্টের সাজা 342-এ 1 থেকে 2। যদি 343-এ যায় 3 বা ততোধিক দিন হয়, মানে 343 হচ্ছে 10 দিনের জন্য। তাহলে 3টা ঘটনার জন্য 3 ধরনের শাস্তির কথা এখানে কিন্তু বলা হয়েছে। আমরা জানি যে যদি 10-এর অধিক দিন রাখে তাহলে সেটা কিন্তু একটা দণ্ড হতে পারে, করে কারাদণ্ড হতে পারে, আর এইদিকে যদি 3 থেকে 9 দিনের মধ্যে হয় তাহলে সেখানে 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড থাকবে। আর যদি 1 থেকে 2 দিনের মতো হয় সেখানে 1 বছরের কারাদণ্ড ধুর, বাল এবং ফাল। সেখানে 1,000 টাকা অর্থদণ্ড থাকবে।
অনলাইনে ক্লাস কি করবো? তাদেরকে প্রস্তুত করে রাখবেন, দিন হোক 10 দিন হোক, পরে কিন্তু তারা কাজে হয়নি কিছু স্টেপ না নিয়েছে, শুরু করেছে কোর্স করতেছে। আমাদের কোর্স মানে হচ্ছে বড় করে পড়া। এখন কোন কোন ঘটনায় হিসেবে আসলে অন্তর বল প্রয়োগের মধ্যে কি কি থাকে, তিনটা জিনিস থাকবে বল প্রয়োগের মধ্যে, এটা আমাদেরকে আইন বলছে করতে। আর কিছু অনুকন্থা হবে, আমরা কোর্সের কথা জানি, অন্তর্ভুক্ত এমনি করতে পারবো। কোর্সের মধ্যে তিনটা উপাদান থাকবে। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি তিনটা ঘটনা ঘটায়, 1 নম্বরে গতিশীল করাবে, 2 নম্বরে গতি পরিবর্তন করাবে, 3 নম্বরে হচ্ছে গতিরোধ করবে। তাহলে দেখলাম গতিশীল, গতি পরিবর্তন, গতিরোধ। এইটা পারে, এটা বস্তুর মাধ্যমে হতে পারে, কোনো বস্তুর মাধ্যমে হতে পারে, কোনো জন্তুর মাধ্যমে হতে পারে। এটা হচ্ছে কোর্সের মূল কথা। তাই কোর্স কখন ব্যবহার করা যাবে? যদি কোনো ব্যক্তি, বস্তু, জন্তুর বস্তুকে গতিশীল করা হয়, কিন্তু কোনো গতিশীল বস্তুর গতি পরিবর্তন করা হয়, অথবা কারো গতি রোধ করা হয়, কোনো গতিশীল বস্তুর গতি রোধ করা হয়, এই যে কোনো প্রয়োগ বলে বিবেচিত হবে বা বল প্রয়োগ। আর এই কাজটি যদি কোনো অপরাধ করার উদ্দেশ্য হয়ে থাকে, তখন সেটাকে ক্রিমিনাল করতে হবে, তখন সেটা ক্রিমিনাল করতে পারবে। এখন আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরেন, একজন ব্যক্তি নদীতে নৌকা বসে আছে। সেই নৌকা আপনি যদি ছেড়ে দেন, তখন কি হবে? নৌকার গতিটা পরিবর্তন, এটা স্থির ছিল সেটা গতিশীল হয়ে যাবে। তো এটা যদি কিন্তু উদ্দেশ্য করা হয়, তখন কিন্তু criminal হবে। তেমনিভাবে ঘোড়া, এটা বসে আছে। এখানে কিছু করেনি, ঘোড়ার পেছনে আঘাত করবে, ফলে ঘোড়াটা লাফিয়ে উঠলো। এই যে ঘোড়াটা লাফিয়ে উঠলো, ঝুঁকি হলো, গতি পরিবর্তন হলো, অফেন্স হয়ে যাবে। এবং সেটাকে আমরা ফোর্স বলবো। যখন সেটা একটা অসৎ উদ্দেশ্য হবে, তখন সেটা ক্রিমিনাল করছে। আমি কিন্তু কেউ যাচ্ছে, তাকে এই পালকি যারা ধারণ করে নিয়ে যাচ্ছে, তার দিয়ে গিয়ে থামাই দিলে তাদেরকে গতিরোধ করে দেয়। এটা মজার একটা উদাহরণ হচ্ছে যে ঘুম থেকে অরুণ কিন্তু না। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ব্যাখ্যা করে দেয়া আছে, পরীক্ষার জন্য করতে হবে। উদাহরণটা দিয়ে আমাকে প্রশ্ন করবে যে, স্যার, আপনি এটা প্রশ্ন কিন্তু তখন পাবেন যদি উদাহরণগুলো সহ আপনি দেন। তাহলে বুঝছেন, এই যে ঘুমটা অবগুণ্ঠনের প্রশ্নটাই কাউন্সিলের পরীক্ষা আসছে। ঘুমটা অবগুণ্ঠন, এটা কি করতে, একজন নববধূ পর্দায় আছেন, সেই ঘুমটা দিয়ে আছে, আসলে গিয়ে তার ঘুমটা অবগুণ্ঠন করলেন। তার মানে তাকে এই ঘুমটা পরিবর্তন করে দিন। তার মানে এখানে একটা ফোর্স ক্রিয়েট করি। এগুলো হচ্ছে আমাদের এবং ক্রিমিনাল কোর্সের উদাহরণ। এখন এইখানে ফালতু একটা সংখ্যা। আমরা দেখলাম এই হচ্ছে বল প্রয়োগ, তাহলে এনথাল কোনটা, প্রমাণ কোনটা? প্রমাণ শব্দ শুনলে কিন্তু কি কাজ করে, এটা হচ্ছে যে পাথরের মতো একটা ব্যাপার, কিন্তু আঘাতের মতো একটা ব্যাপার। কিন্তু আক্রমণ মানে কিন্তু আঘাত নেই, যাহা আক্রমণ তাহা আঘাত নেই। আক্রমণ কি? আক্রমণ হচ্ছে কি? আক্রমণের মধ্যে ক্রিমিনাল, কিন্তু সেখানে যেটা থাকবে না, সেখানে সরাসরি কিনা, এখানে এই কালার চালান একটু দেখবেন, ওরা একটা interface করে দিচ্ছে। আমি কিন্তু আমার একটা অনুভব চালান সেটা কি বন্ধ করে রয়েছে। Okay, ঠিক আছে। তাহলে প্রমাণের মধ্যে তিনটা জিনিস থাকবে, এক হচ্ছে এটার মধ্যে একটা movement থাকবে, মানে force থাকবে।
তো কিন্তু কি কি হবে, কিংবা গতিশীল করবে কিংবা গতি পরিবর্তন। হ্যাঁ, এটা বস্তুর মাধ্যমে হতে পারে, বস্তুর মাধ্যমে হতে পারে, জন্তুর মাধ্যমে হতে পারে। আমরা জন্তুর উদাহরণ দিয়েছি, বস্তুর উদাহরণ দিয়েছি। যেমন একটা কুকুর, সে যদি মোটামুটি, তোমার ক্ষেত্রে কি করবে, তোমার মধ্যে কুকুরের মধ্যে বঙ্গবন্ধুকে প্রশ্ন লিখায় হচ্ছে, তুমি একটা ভয় সন্তান। ব্যাপারটা এরকম যে আপনি লাঠি ঘুরাচ্ছেন, এবং তাকে বলতেছেন যে আমাকে আজকে ব্রেক দেওয়া হবে। আপনি কিন্তু তাকে গায়ে কোনো কাজ করেন করেছে, অথবা আপনি হাঁটা করতেছেন, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি একজন প্রস্তুতি নিচ্ছেন, কিছু কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে যদি তার মধ্যে ভীতি তৈরি হয়, যদি কোনো আশঙ্কা তৈরি হয়, তখন সে সঙ্গী তৈরি করবে। আমি দেখলাম একটা তুমি অঞ্চল যেখানে তুমি অঙ্গভঙ্গি প্রস্তুতি বুঝুন, দশের এখান হয়ে যাবে আক্রমণ হয়ে যাবে। আক্রমণ কিন্তু কাউকে আক্রান্ত করে না, ঠিক আছে? আক্রমণটা জাস্ট তার মধ্যে একটা ভীতির সঞ্চার করে। কারণ আক্রমণ একটা তথ্য, যেটা দেখুন, থেকে একটু অগ্রসর হয়ে আমরা আক্রমণ দেখুন, আক্রমণের মধ্যে কি কি থাকছে, বল প্রয়োগ থাকছে। এটা কিন্তু নোট নিতে পারেন, আপনারা আমি লিখে দিচ্ছি এটা। ওয়ান, আক্রমণ, তিনটা উপাদান থাকবে। প্রথমত হচ্ছে এগুলো একদম নির্যাস কথা, প্রথম অঞ্চলে সেকশন করে দেখা যায় যে করতে পারি না, যে কত রকম না বুঝলাম। বল প্রয়োগ যা মনে হচ্ছে, আক্রমণ তাই মনে হচ্ছে, মেলাতে তাই মনে হচ্ছে। পার্থক্যটা যদি বুঝতে হবে একটু বোধ করে দিতে দিলাম। আক্রমণের মধ্যে একটা বল প্রয়োগ থাকবে। একটু আগে আমরা বলে আসছি বল প্রয়োগের মধ্যে তিনটা জিনিস থাকবে, আক্রমণের মধ্যে তিনটা জিনিস থাকে। প্রথম হলো হচ্ছে বল প্রয়োগ, এটা হচ্ছে এটা একটা প্রস্তুতি থাকবে। প্রস্তুতি থাকবে যে আক্রমণ করছেন, আর একটা প্রস্তুতি থাকবে এমন কোন একটা অঙ্গের বিরুদ্ধে থাকবে। এই প্রয়োগ এবং এই শুরু করে একটা ভীতি তৈরি হবে, ভীতি কিন্তু ক্ষণিক একটা সংকট আমাদের তৈরি। আচ্ছা, যদি আমরা দেখবো যে এই আক্রমণে তাদেরকে করবে কি? প্রথমত তিনজনকে তারা আটকে রাখলো, আটকে রাখলে তারা প্রথমত ধরে দিয়ে কি করলো, যখন রেস্ট্রেইন করলো, রুমের মধ্যে আবদ্ধ করে ফেললো, তার মানে যখন কনফাইনমেন্ট করলো, তাহলে কি করলো? তাই না? এর মধ্যে কিন্তু ফোর্স হয়ে গেছে, তার গতিশীল ছিল, গতিশীল হয়ে গেছে, কিন্তু এটা ফোর্স। ক্যালিব্রেশন দিতে পারবো, তিনজনকে কেন্দ্র করে বাকি তুমি বলতেছো যে আজকে তোমাদেরকে জানানো হবে, তাই না? কিন্তু আঘাত করে নাই, কিন্তু আউট হয়ে গেছে, ঝগড়া আছে। আঘাতে কি ঘটবে? আঘাতের মধ্যে আমরা জানি আঘাতের সংজ্ঞা দেওয়া হচ্ছে 319 ধারা, 319। কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির মধ্যে, তিনটা আপনারা মনে রাখবেন, ব বেদনা, আর এক ব্যাধি, আর এক বৈকল্য, এগুলো সৃষ্টি করে। বেদনা মানে মানসিক কোনো বেদনা নেই, এটা হচ্ছে দৈহিক বেদনা। ধরেন আপনাকে কেউ মানসিক ভাবে খুব কষ্ট দিয়েছে, এটা কিন্তু আঘাত না। এখন আসলে বলি, আমি থার্ড হিসাবে চিহ্নিত করেছি দৈহিক বেদনা, দৈহিক বেদনা। কেউ যদি আপনার মধ্যে দৈহিক বেদনা তৈরি করে, কিংবা আপনার মধ্যে যদি কোনো ধরনের ভয় তৈরি করে, এটা বৈকল্য তৈরি করে। বৈকল্য মানে বিকল্প করে দাও, এটা কোনো অঙ্গ কোনো বিকল্প হয়ে যায়, বিকল্প হয়ে যাবে। হ্যাঁ,
এই কাজটা যদি কেউ স্বেচ্ছায় করে, স্বেচ্ছা দ্বারা কি বোঝায়? স্বেচ্ছার মধ্যে একটা বিষয় আছে। এক নম্বর হলো এটা তো অভিপ্রায় থাকবে, এটার মধ্যে জ্ঞান থাকবে, এটার মধ্যে তিনটার যে কোনো একটা থাকলেই সেটা স্বেচ্ছা। আপনি যদি অভিপ্রায় সহকারে করেন তাহলে স্বেচ্ছা। আপনি যদি জ্ঞান সহকারে করেন তাহলে এটা বুঝতে হবে স্বেচ্ছাকৃত। যদি বিশ্বাস সহকারে করেন তাহলে স্বেচ্ছাকৃত। তাহলে এটা হচ্ছে ভলান্টিয়ারি পার্ট হয়ে যাবে তখন। ঠিক আছে। আরেকটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট, গুরুতর জখম। গুরুতর জখম মনে রাখতে হবে, গুরুতর জখমই গ্রিভিয়াস হার্ট, হার্ট না হয় কি মানে বুঝতে হবে। এবং প্রত্যেকটা গ্রিভিয়াস হার্ট মধ্যে একটা হার্ট থাকবে, কিন্তু মানে এখানে আর্ট স্টিল আঘাতকে মারাত্মক আঘাত হিসেবে চিহ্নিত করেছে। আপনি যেভাবে আঘাত করুন না কেন সেটা ভুল। কিন্তু আপনি তার মানে ডেফিনেশন আইন দিয়েছে। একটা চিত্র দেখে এখানে তাই না? বয় লিখলাম, এটা তার নাক, এটা তার মুখ, এটা তার কান, এটা তার মুখ। এটা বারবার থেকে বলে যাচ্ছে তাই না? এখন আপনি কিভাবে মনে রাখবেন যে কোন কোন আঘাত যদি এই মানুষটা আঘাতের ফলে তার পুরুষত্ব হারিয়ে গেছে, সময় যদি তার পৌরসত্ব হানি ঘটে তাহলে এটা বুঝে আসবে। এটা দৃষ্টিশক্তি হানি ঘটে, দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়, চোখের শক্তি নষ্ট করে দেয়, শক্তি কান দিয়ে শোনা এমন মার দিচ্ছে, ঠিক আছে, একদম ছাত্রের দিন ফুটে গেল। ঠিক আছে, তাহলে এটা তার সে দিয়ে মুখমণ্ডল করে ফেলবে, তার মাথা মুখমণ্ডল যদি বিকৃত করে ফেলে, বিভিন্ন স্তর দাঁত ফেলে দিচ্ছে, কিংবা কোনো অস্থি, ঠিক আছে, তার কোনো হাড় যদি বিকৃত করে ফেলে তাহলে এটা গ্রেভিয়াস হার্ট। তো এরপর আমি কি কি পাইলাম? মাথা বা মুখমণ্ডল পেলাম, মুখমণ্ডল পেলাম, হচ্ছে আপনার দন্ত পেলাম, কোনো লিঙ্গ, কোনো অস্থি, এটা হচ্ছে শক্তি নষ্ট করে দেয়, এটা হচ্ছে শক্তি নষ্ট করে দেয়। আমি পুরোটাই কেটে ফেলেছে, এগুলো একটা এটা আপনার শরীরে দুইটা আসক্ত করে দেয়। এই তাহলে 8 নম্বরে কি বলছে? যদি কোন কোন আঘাত করবে, যেই আঘাতের ফলে আপনার জীবনহানি ঘটার একটা আশঙ্কা তৈরি হবে, অথবা এই আঘাতের ফলে আপনি 20 দিন পর্যন্ত মানে ঘরে থাকতে হচ্ছে, ঠিক আছে? 20 দিন পর্যন্ত আপনি দৈনিক যন্ত্রণায় ভুগতেছেন, অথবা সাধারণ আপনার নিত্যনৈমিত্তিক বা দৈনন্দিন যে কাজ সেটা আপনি রেডি হচ্ছে। এই ধরনের অপরাধ যখন ঘটবে বা এই ধরনের আঘাত যখন সাংস্কৃতিক সেই জিনিসটাকে নিয়ে বিন্যাস করা হবে। সংখ্যা সংখ্যা দেওয়া হয়েছে 320-এ। এবং এটা যখন ইচ্ছা হবে কেউ করবে ভলান্টিয়ারি বিহেভিয়ার থাকার, যেটা করে বলা হয়েছে 320। এখন কথা হচ্ছে উভয় ব্যক্তিদের তিনজন আমরা রুমের মধ্যে নাকি তাদের একজন হার্ট করবে, ঠিক আছে, মূল্য তার শারীরিক বিভিন্ন যন্ত্রণা তৈরি করবে, এমন যে ধরেন সেরকম মাইট দিয়ে কি করলো, তার একটা দাঁত ফলাই দিল, তখন এই ব্যক্তির মাঠটা কি হয়ে যাবে? গুরুতর জখম বা গুরুতর আঘাত তৈরি হবে। কিন্তু শুধু গুরুতর জখম করে হয় নাই, মানে একদম
তাকে একদিন মেরে ফেলে। কিন্তু এই মেরে ফেলাটা আবার দুইভাবে ঘুরতে পারে। আমরা দেখবো যে একটা হতে পারে কার্যকর হিসেবে, আর একটা হতে পারে মার্ডার। দুটোর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল যে জায়গাটা, সেটা হচ্ছে এই কার্যকর হিসেবে কিন্তু মার্ডার। এটা হচ্ছে দণ্ডনীয় নরহত্যা। এটা হচ্ছে খুন বা মার্ডার। দণ্ডনীয় নরহত্যাকে আমরা বলি কার্যকর হিসেবে, আর মার্ডার তো খুন। এখন ওই যে ব্যক্তিকে মারলো, দুই ধরনের হার্ট করবো, আর একজনকে বিহেভিয়ার হার্ট করবো, আর একজনকে মেরে ফেলবো। কিন্তু মেরে ফেলছেন, তাকে কি করবেন? মানে কারো হোমিসাইড করবেন নাকি খুন করবেন? কিন্তু হচ্ছে ক্লিয়ার চেষ্টা করবেন। এবং কখন কোন পরিস্থিতিতে সবাই হোমিসাইড মানে কখন কোন পরিস্থিতিতে মানে এটা একটা বৃত্ত। বৃত্তের মধ্যে এটা আরেকটা দিক। মাঝখানের বৃত্তে যদি যেতে হয়, প্রথম আমরা ধরে নিলাম এই মাঝখানের বৃত্তটা হলো মরু, এই পাশের লেয়ারটা হলো কার্বন মনোক্সাইড। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যদি যেতে হয় তাহলে আমি সেটা কি করবো? আবার মনোক্সাইড হতে হবে বা লন্ডনের মধ্যে মনে রাখতে হবে পৃথিবীতে কোনো মৃত্যু দণ্ডনীয় নয়। সবটাই দণ্ডনীয় নয়। তবে কোনো মানুষকে মেরে ফেলে যদি কারো ঠিক দণ্ড দেয়, তাহলে জল্লাদ তাকে মেরে ফেলে, এই মৃত্যুটা কি দণ্ডনীয়? দণ্ডনীয় নয়। এমন মৃত্যু যে মৃত্যুর কোনো ঝুঁকি রয়েছে, সেই মৃত্যুটাকে বলে দণ্ডনীয় নরহত্যা। নর দ্বারা কি বুঝলাম? মানুষ বুঝে। কিন্তু দেখা গেল যে কোনো মানুষকে মারা হয় অহিংসঙ্গত ভাবে মারা হয়, যেমন শুধু মেরে ফেলে। আমরা যদি প্রশ্ন করি অহিংসঙ্গত ভাবে মারা হয়, মারা যেতে পারে, একটা বললাম যে কোন পানিশমেন্টের মাধ্যমে মারা যেতে পারে। আরেকটা হচ্ছে যে আপনাকে কেউ আঘাত করতে এসেছে, মারতে এসেছে, আপনি ব্যক্তিগত আত্মরক্ষা করার জন্য আপনি তাকে মেরে ফেললেন, তখন সেটা বেআইনি ভাবে মারা যাবে। যেমন ধরেন হচ্ছে কোনো 5 বছরের শিশু, সে দেখা গেছে না বুঝে এবারের মধ্যে বিষ দিয়ে দিল, ফলে লোকটা মারা গেল, সে মেরে ফেললো। এটা আইনিভাবে মানে দণ্ডনীয় অবস্থা হচ্ছে এমন হচ্ছে যে হত্যার পরে আইন তাদের দণ্ড দিয়েছে, কিন্তু কোনো শাস্তি কি বলবো, মানুষের। তো সেই ধরনের হত্যা হচ্ছে দণ্ডনীয় নরহত্যা। এবং এই হত্যা হওয়ার পরে যদি হত্যা হয় তাহলে সেই হত্যাটা দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে। একটা হচ্ছে শুধু দণ্ডনীয় নরহত্যা হতে পারে, আরেকটা উপকৃত। এই করে মূলত গ্রামীণ উপরে অপরাধের মুক্তি হবে, সেক্ষেত্রে অপরাধের মুক্তি হবে। তাহলে আমরা বুঝলাম প্রতিটি প্রতিটি হত্যা, প্রতিটি দণ্ডনীয় নরহত্যা, কিন্তু প্রতিটি দণ্ডনীয় নরহত্যাই খুন নয়, এটা হচ্ছে মূল কথা। বুঝলাম কোন একটা যাত্রা এই পর্যন্ত কিন্তু এটা শুধু কি? শুধু দণ্ডনীয় নরহত্যা। কিন্তু প্রশ্ন যদি এই পর্যন্ত পৌঁছে যায়, তখন কি বলবো? মনে রাখবে সরাসরি কার্যকর নিষেধ বলবেন। কার্যকর নিষেধ বলবেন 299 থেকে 300 হয়। 299 কার্যকর নিষেধের সংজ্ঞা দেওয়া হয়েছে, 300 কিন্তু মার্ডারের সংজ্ঞা দেওয়া হয়েছে।
আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করছি। দুশো নিরানব্বই ধারা বলা হচ্ছে এখানে তিনটা প্রশ্ন আছে। প্রথমত পরবর্তী অবস্থান আছে, আমি কিন্তু এখানে এক নম্বরে হচ্ছে যে মৃত্যু ঘটনার উপায়, মানে মরার জন্য দরকার মৃত্যু ঘটনার অভিযোগ কোনো কাজের দ্বারা কারো মৃত্যু হবে। যেমন একটি উদাহরণ রয়েছে, আপনি এরকম একটা গর্ত করে ফেলেন এবং সেই গর্তের নিচে কিছু ঘাস দিয়ে কিংবা একটা কার্পেট দিয়ে আপনি আপনার উদ্দেশ্য হচ্ছে এই গর্তের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে সে পড়ে যেন মারা যায়। তাহলে আপনি কাউকে মারার উদ্দেশ্যে একটা গর্ত খুঁড়ছেন। তাহলে আপনার অভিপ্রায় কি এখানে? অভিপ্রায় হচ্ছে কারো মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটানো। তাহলে মৃত্যু না ঘটানোর ভাই অভিপ্রায় এমন হচ্ছে না। আপনি এমন কোন কাজ করলেন, এমন কোন কাজ করা যার দ্বারা মৃত্যু ঘটবে। এবং তাহলে এখানে দেখা গেল অভিপ্রায় আছে। মৃত্যু ঘটানোর অভিপ্রায়। তাহলে এই অভিপ্রায় এখন মারার জন্য এখানে একটা গল্প মানে খারাপ কথা। এখানে কোনো ব্যক্তি পড়ে যদি মরে তাহলে কি হবে? দণ্ডনীয় হবে। যেমন দুই নম্বর যেটা বলছে যে সেখানেও একটা অভিপ্রায় থাকে। সেই অভিপ্রায়টা কিসের অভিপ্রায়? সেই অভিপ্রায় হচ্ছে যে কোন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে এমন দৈহিক জখম ঘটায় যার ফলে মৃত্যু হয়। যেমন দুই পক্ষ মারামারি, মৌলিক একটা কথা আমরা আগে বুঝে নিই, দণ্ড নিয়ে নরহত্যায় একটা মানুষ মারা যেতে পারে, খুনের মধ্যে একটা মানুষ মারা যেতে পারে। দুই ক্ষেত্রেই মানুষকে বুঝে যাবে হবে না, দণ্ড নিয়ে নরহত্যা হবে। তাহলে আমরা দেখলাম দণ্ড নিয়ে নরহত্যা হওয়ার জন্য লোকটা বুঝে যাবে, কিন্তু সে বুঝে কিভাবে যাবে? তো একজন মারবে, উদ্দেশ্য সম্পর্কে মৃত্যু হবে না, মৃত্যু ঘটবে। এই কারণে কার্যকরী করে তখন সেটা দণ্ড নিয়ে নরহত্যা হবে। দুই নম্বর আমরা দেখছি অভিপ্রায় থাকবে, সেই অভিপ্রায়টা থাকবে হচ্ছে জখম করার, শারীরিকভাবে যদি কাউকে বডিলি ইনজুর করার জন্য এই উদ্দেশ্য নিয়ে দৈহিক জখম ঘটানোর নির্দেশ নিয়ে এমন দৈহিক জখম ঘটাবে যে দৈহিক জখম মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাহলে এইখানে দেখলাম যে মৃত্যুর সম্ভাবনা নেই। হ্যাঁ, ফিফটি ফিফটি চান্স, হয়তো সে মারাও যেতে পারে। তাই হচ্ছে মারা হচ্ছে দুই গ্রুপের মধ্যে। যদি লাঠি দিয়ে মারে তাহলে সেখানে মারা যাওয়ার সম্ভাবনা থেকে নাও মারা যেতে পারে। লাঠি দিয়ে মারলে ছোট্ট পরে লোকটা মারা গেল, দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরকম হয় যে সে যখন করছে লাঠি দিয়ে না, দা দিয়ে, তখন সেটা খুন হয়ে যাবে, যেটা 300 ধারায়, 300 আপু এই যে কালাম পড়ে গেছে না তাই? ধারায় 2 নম্বরে বলা হয়েছে যে যখন সে করাটা না বলে সে যদি জানতো হ্যাঁ অথবা তোদের কেমনি খেলে তোরা মানুষ হবে আমার একটু কত, তোরা কি আদৌ মানুষ হবি? নিশ্চিত চিনলে তখন তো হয় কত একটা খবর আইন তখন ওইটা জানতাম এরপর তো সে শুনছি একটু না বড় নাকি শুন। যদি কোনো মানুষকে খুব শুধু লাঠি দিয়ে দিলে নাও মারা যাবে। লাঠি দিয়ে যখন ফলে এই অবস্থায় সেটা বলতাম যে সে মনে যাবে তাহলে দণ্ডনীয় না হত্যা করবে। এবং তুমি লাঠি দিয়ে সে মারতে তো ঠিক আছে, কিন্তু সেটা বুঝতে কোথায়? মাথায় মারবে। তাহলে মাথায় মারলে তো এটা নিশ্চিত তখন এটা খুনের পর্যায়ে চলে যাবে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, 299 নম্বরে 301 করবেন, ওটা খেয়ে কাজ নেই কাম নেই এই জন্য খেতে আমি হবে লিখে সব। দিচ্ছি 299, এর সাথে আমরা মিলিয়ে পড়বো
299 একে বলা হয়েছে শুনছেন কাউকে যে তুমি হত্যার কোনের উদ্দেশ্যে পর কোনো কয় ঘড়ি দিয়েছো একটু কও তো। তাদেরকে হত্যা করা এটা হবে। একটু শুনছেন। হত্যা করা হবে সেটা নির্দিষ্ট নাই। এটাই আসবেন সত্যি কথা। 300 ধারা হত্যাটা হচ্ছে কেন হত্যা করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করা যার দ্বারা তাকে হত্যা করা হয়, যেমন ভুল করলেন, ক গুলি করলো, মারার উদ্দেশ্য কাকে? আমরা প্রথমে প্রস্তুত করবো কে দিল। ককে? কয়ের দিকে তাক করে গুলি করলো, মারা গেল। যদি গুলির কথাই বলি, ক গুলি করতেছে কিন্তু তলা এখানে দিছে, তলা দিছে, না, ঠিক আছে। তলা দিছে। তিনজনের মধ্যে ক্ষত খাওয়ার উদ্দেশ্যে গুলি করছে, তখন এটা মাইনে হবে না, এটা তখন দণ্ডনীয়। 299 এক এবং 301 আমরা মিলাবো। 299 সাথে আমরা 300 ধারা দুই মিলিয়ে ফেলবো। 299 বলা হয়েছে আল্লাহ এক্সটেনশন থাকবে। 300 ধারা 2 এবং কোনো 3 ব্যাপার বলা না। হয়েছে বডিলি ইনজুর করার ইন্টেনশন থাকবে। উত্তম কথা মনে হচ্ছে। তাহলে ভাই কোনটা দণ্ডনীয় হবে? একদম ঠিক হচ্ছে মনে রাখবে। দণ্ডনীয় নরহত্যা হবে সেটা যেখানে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে, আর খুন হবে সেটা নিশ্চিতভাবে কিভাবে, নিশ্চিতভাবে কি হবে, যাবে কাঁধে আঘাত করলেন, শরীরে করলেন, অথবা আপনি স্টিক দিয়ে মাথায় বারবার করে আঘাত করলেন, মাইনিং পর্যায়ে পৌঁছে। এবার দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, এবার দেখেন 302 তিনে যেটা বলা হয়েছে, কাজ ফলে তার মৃত্যু ঘটবে বলে আপনি জানতেন। এখানে একটা নলেজের ব্যাপার আছে। ধরেন, যে ব্যক্তিকে আপনি মারতেছেন ওই ব্যক্তি কয়েকদিন আগে তার অপারেশন হয়েছে, পেট কাটা অবস্থায় আছে, কিন্তু তার বুকে মারাত্মক কোনো আঘাত আছে, অপারেশনের রোগী, আপনি জানেন যে তার একটু কি হয়ে যাবে, সে মারা যাবে। এইরকম জেনে যদি আপনি তাকে আঘাত করেন, তখন সেই আঘাতের ফলে যে মৃত্যুটা হয় সেই মৃত্যুটা মার্ডারে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম 299 বলা হয়েছে যেই আঘাতের কথা, এই আঘাতে তার যাওয়া না যাওয়ার একটা চান্স থাকে। 299 মারা যাওয়া কিংবা না যাওয়ার একটা চান্স থাকে, সম্ভাবনা আছে মারা যাওয়ার। ধরে নিলাম 50-50 চান্স, মারা যেতেও পারে, নাও যেতে পারে। তখন যদি মারা যায় তখন সেটা দণ্ডনীয় নরহত্যা। যেটা করলে নিশ্চিত মারা যাবে, মারা যাবে বলে আমি জানি, এই এরকম কোন আঘাতের মাধ্যমে, বডিলি ইনজুরির মাধ্যমে যদি আমি তাকে আঘাত করি, ফলে যদি সেটা মারা যায় তখন সেটা মার্ডারে পরিণত হয়। এবারে আসেন, বলছে 299 যেটা বলতেছে, যে এখানে আপনি মানে মারার মতো একটা অবস্থা, এমন কাজের দ্বারা মৃত্যু ঘটানো যে কাজের দ্বারা মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে বলে তার জানা আছে। সম্ভাবনার কথা আছে এখানে কিন্তু প্রবল হোমিসাইডের মধ্যে। ছুড়ে মারলেন, তার ফলে কারো বুকে আঘাত লাগলো এবং সে দেখা গেল 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকার পর সে নিয়ে, তাহলে এই মৃত্যুটা হচ্ছে তখন দণ্ডনীয় নরহত্যা। আর মার্ডারের 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এমন শারীরিক আঘাত করলো যা নিশ্চিতভাবে মৃত্যু ঘটার গুণ ছিল। ঠিক আছে, সেটা কি হতে পারে? বেশ কিছু লোক এখানে সমবেত হয়ে আছে, তাদের উদ্দেশ্যে গুলি করলো, অপ্রয়োজনীয় ভাবে গুলি করলো, তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলো, তাদের ছত্রভঙ্গ করার জন্য কামান বা টিএসএল মারলো, গুলি করছে। ঠিক আছে, গুলির ফলাফলটা কি আর মারার ফলাফলটা কি? ইট মারার ফলে একটা লোক নিশ্চিতভাবে মারা যাবে এটা বলা যায় না, কিন্তু ইট মারার ফলে একটা লোক নিশ্চিতভাবে মারা যাবে বলা যেতে পারে। তাহলে আমরা দেখলাম দণ্ডনীয় নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্যটা খুবই সূক্ষ্ম। প্রতিটাই হত্যা, হত্যা করার ধরন অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, কোনোটা দণ্ডনীয় নরহত্যার মধ্যে পড়তেছে, কোনোটা খুনের মধ্যে চলে যাচ্ছে। আমরা যদি শুরু থেকে আবার রিপিট করি, যদি কোনো ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে
কোনো কাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কালপাবল হোমিসাইড। যেই ক্ষেত্রে তাকে মারা হবে এটা সুনির্দিষ্ট, কিন্তু যখন সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে খুনের উদ্দেশ্যে কাজের মাধ্যমে খুন করা হয়, তখন সেটা খুন বা মার্ডার হবে। কালপাবল হোমিসাইডের 2 নম্বরে যদি আমরা আসি, এমন কোনো কাজের দ্বারা শারীরিকভাবে তাকে জখম করা হয় যার ফলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকম ভাবে যদি মারা হয় তাহলে কালপাবল হোমিসাইড। আর 302 এবং 3 গিয়ে এটার বিপরীতে বলছে যে আপনি শারীরিক জখম করার উদ্দেশ্যেই আপনি মারবেন, আঘাত করবেন, কিন্তু সেই আঘাতের স্বাভাবিক ফলই হচ্ছে মৃত্যু। গুলি করা, ছুরি দিয়ে আঘাত করা, দা দিয়ে জখম করা, শারীরিক জখম করার জন্য আপনি করছেন, কিন্তু এটার স্বাভাবিক ফল হচ্ছে মৃত্যু। আরেকটা হচ্ছে কেউ ফিজিক্যালি অসুস্থ, সে জানেন যে তার এই অবস্থায় যদি কোনোভাবে আঘাত করা যায় তাহলে সে মারা যাবে। যেমন একজন ব্যক্তিকে আপনি যদি তার থেকে ধাক্কা দেন, ঠিক আছে, আপনি ধরেন একতলা ছাদের উপর থেকে ফেলছেন, একটাকা ছাদের উপর থেকে ফেলার পরে যাওয়ার পসিবিলিটি বেশি। আপনি তাকে যদি একতলা বা দুইতলা ছাদের উপর থেকে ছেড়ে দেন, কি হয়ে যাবে? এর ফলে যদি সে মারা যায় তখন সেটা বোঝা যাবে, কারণ আপনি তাকে তুলছেনই হচ্ছে মৃত্যুর উদ্দেশ্যে। তেমনি ভাবে কালপাবল হোমিসাইডের 3 নম্বরে যেটা বলা হয়েছে, আমরা একটু মিলিয়ে পড়ছি, কারণ কালপাবল হোমিসাইড যা মারার পরিণত হয়ে যায় যদি গ্র্যাভিটিটা বেড়ে যায়। প্রথমে যেটা দেখেছিলাম যে শুধু যদি কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে মারার জন্য পক্ষপাতে তার মধ্যে যে কেউ এসে পড়ে মারা গেল, এটা কালপাবল হোমিসাইড। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যদি টার্গেট করে গুলি করে তাকে মারার উদ্দেশ্যে যদি তাকে মেরে ফেলে, তখন সেটা খুবই পরিণত হয়ে যায়। একই কাজ গ্র্যাভিটির কারণে কারণে উইপেনের ভিন্নতার কারণে সেটা কি হয়ে যাচ্ছে, কালপাবল হোমিসাইডটা কখনো মার্ডার হয়ে যাচ্ছে। এরপরে 300 ধারায় গিয়ে কয়েকটা ব্যতিক্রমের কথা বলছে। এই ব্যতিক্রম গুলো খুন হবে না, এই ব্যতিক্রম গুলো কালপাবল হোমিসাইড হবে। একটা ব্যতিক্রম এখানে রয়েছে, যেগুলো দেখতে খুনের মতো মনে হলেও আসলে সেগুলো খুন হবে না। সেই ব্যতিক্রম গুলো কি কি? যেমন ধরেন, কোনো ব্যক্তি যদি আপনি যদি কোনো ব্যক্তিকে উত্তেজনার সৃষ্টি করেন, মানে আকস্মিক উত্তেজনার বশবর্তী হয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে, তাহলে সে তো আসলে মারলো লোকটাকে, তাই না? এই মৃত্যুটা কোনটার মধ্যে পড়বে? এই মৃত্যুটা তখন দণ্ডনীয় নরহত্যার মধ্যে পড়বে। কারণ এটা সে মারছে ঠিক আছে, কিন্তু এটার পিছনে আকস্মিক উত্তেজনা ছিল। আপনি তাকে উত্তেজনা করে ফেলছেন, আপনি তার মা ধরে গালিগালাজ করছেন, সেটা সত্য ভাষায় কথা বলছেন, তার মাথা ঠিক নেই, আকস্মিক ভাবে উত্তেজিত হয়ে আপনাকে মেরে ফেলছে। এই এই মারাটা হবে তখন দণ্ডনীয় নরহত্যা। এটা তো যদি এটা আবার সাজানো থাকে, মানে আগেই প্ল্যান করে গেছে যে ওই যদি কিছু করে তাহলে আমি উত্তেজিত হয়ে যাবো এবং মেরে ফেলবো, এরকম যদি হয় তখন আবার সেটা কোথায় চলে যাবে? সেখানে চলে যাবে। হয় যে কোন সরকারি কর্মকর্তা আসছে তারা গ্রেপ্তার করে না। সরকারি কর্মকর্তা তো গ্রেপ্তার করতে আসছে বা তাকে ধরে নিতে আসছে, সে তাকে উত্তেজিত হয়ে সরকারি কর্মকর্তাকে মেরে ফেলছে, তখন এটা কি হবে? দণ্ডনীয় নরহত্যা নাকি খুন? না, এটা খুন হবে। কারণ কি? সরকারি কর্মকর্তা তো সে তার কাজ করবে, আপনি তো এখানে উত্তেজিত হলে হবে না। উত্তেজিত হওয়ার জায়গা থাকতে হবে তো। আপনি যখন তখন যেখানে সেখানে উত্তেজিত হলে হবে না। সরকারি কর্মকর্তার কাজ সে স্বাভাবিকভাবেই করবে। কিন্তু উত্তেজিত হয়ে তাকে যদি মেরে ফেলেন তখন এটা আর দণ্ডনীয় নরহত্যা না, এটা খুন হিসেবে সাব্যস্ত হবে। এখন ধরেন আর একটা বিষয়, আপনি কোনো ব্যক্তিকে আঘাত করতে গেছেন, বুঝতে গেছেন, তখন সে প্রাইভেট ডিফেন্স হিসাবে আপনাকেও আর একটা ঘুষ দিচ্ছে, মানে ব্যক্তিগত আত্মরক্ষার জন্য সে আঘাত করছে। সেই আঘাতে আপনি উত্তেজিত হয়ে তাকে মেরে ফেললেন। অর্থাৎ কেউ যদি প্রাইভেট ডিফেন্স কিন্তু ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যায়, তাতে আপনি উত্তেজিত হয়ে যদি তাকে মেরে ফেলেন, ধরেন সম্পদ রক্ষার একটা সুযোগ ব্যক্তির আছে, সে তার প্রপার্টি রক্ষার জন্য কোন একটা অ্যাটেম্প নিল, তাতে আপনি উত্তেজিত হয়ে তাকে মেরে ফেললেন, তখন এই এই মারাটা কি হবে?
কারণ আইন প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার দেয়। ওই অধিকার প্রয়োগ করতে গেলে সে তাকে মেরে দিবে, সুতরাং এটা খুন হয়ে যাবে। তাহলে এটা গেল 1 নম্বর ব্যতিক্রম। 2 নম্বর হচ্ছে সাডেনলি ফাইটের মধ্যে যদি সে পড়ে, আকস্মিক কোনো বিবাদের মধ্যে সে যদি পড়ে কাউকে মেরে ফেলে, তাহলে সেটা দণ্ডনীয় হত্যার মধ্যে যাবে। এখানে বিষয়টা মনে রাখবেন, উত্তেজনা, ব্যতিক্রমের মধ্যে দুইটা হচ্ছে উত্তেজনা সংক্রান্ত, দুইটা হচ্ছে সীমা লঙ্ঘন সংক্রান্ত। সংক্ষেপে মনে রাখার জন্য আমি লিখছি, আর একটা হচ্ছে সম্মতি সংক্রান্ত। দুইটা উত্তেজনার মধ্যে একটা বললাম, ব্যক্তিকে যদি কেউ আকস্মিক উত্তেজিত করে, যদি সে তাকে মেরে ফেলে। আরেকটা উত্তেজনা হচ্ছে সাডেন ফাইটের মধ্যে যদি সে পরে কোনো হঠাৎ আকস্মিক বিবাদের মধ্যে পড়ে যদি সে কাউকে মেরে ফেলে। সীমা লঙ্ঘনের ক্ষেত্রে দুইটা, এক, দেখা গেছে প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে ধরেন মেরে ফেলছে, কিন্তু এটা আসলে এর দরকার ছিল না। হ্যাঁ, কি হইতো, সে তাকে পায়ে আঘাত করলেই হইতো, কিংবা একটা হাত ভেঙে দিলেই হইতো, কিন্তু গুলি করে দিচ্ছে বা তারে তা দিয়ে তার জিভে কেটে ফেলছে। এই যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার করতে গিয়ে, অথবা ধরেন আমি যদি এখানে বলি কোনো একটা চক্র আপনাকে তার দিক থেকে ঘিরে ধরছে, অস্ত্রের মুখে আপনাকে জিম্মি করে ফেলছে। এখন লোকজন আরো এসে ওই ডাকাতদেরকে ধরে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নিচ্ছে। এই অবস্থায় আপনি যদি ডাকাতদেরকে খুন করে ফেলেন, ওই সময় তো ডাকাতরা নিরস্ত্র, তখন তো ডাকাতদেরকে আপনার, তাহলে আপনি কি করলেন, সীমা লঙ্ঘন করলেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনি আছে, এই সীমা লঙ্ঘন করে যদি কাউকে মেরে ফেলেন, তাহলে এটা তখন দণ্ডনীয় নরহত্যার মধ্যে। ঠিক আছে। এরপরে সীমা লঙ্ঘন হচ্ছে সরকারি কোনো কর্মকর্তা গিয়ে সীমা লঙ্ঘন দিবে। অনেক সময় আমরা দেখি যে পুলিশ বাহিনী এই কাজটা করে, যতটুকু শক্তি প্রয়োগের দরকার তার চেয়ে অতিরিক্ত সে শক্তি প্রয়োগ করে। এইভাবে যদি সে কাউকে মেরে ফেলে, তখন সেটা কালপ্রবল হোমিসাইড হবে। এর কাছে সম্মতি সহকারে মৃত্যু ঘটে। একটা বললো যে আমি আর এই দুনিয়া থাকবো না, আমি কি করবো, আমি আর এই দুনিয়া থাকতে চাই না। ঠিক আছে, তো আমারে তুমি এই বিষটা খাওয়াই দাও। আপনি তারে বিষ খাওয়াই দিলেন, বিষ খাওয়াই আপনি তাকে কি কি করে ফেললেন, মেরে ফেললেন। এই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে চাইলেই তাকে কি এরকম আপনি মানে বিষ খাওয়াই মারার কোনো সুযোগ আছে? তো যখন আপনি এই সম্মতি সহকারে মৃত্যু ঘটালেন, তখন সেই মৃত্যুটা কিসের মধ্যে পড়বে, দণ্ডনীয় নরহত্যার মধ্যে। এখন কথা হচ্ছে যে সেই ব্যক্তি যদি 18 বছরের কম বয়স্ক হয়, 18 বছরের কম বয়স্ক, 15 বছরের কিংবা 14 বছরের একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা রেজাল্ট এসে বললো আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি আর বাবা মাকে মুখ দেখা দিচ্ছি না, আমি আর এই দুনিয়া থাকতে চাই না। ঠিক আছে, তুমি আমার এই বিষ এনে দাও, খাওয়াই দাও, আমি খেয়ে বুঝে দিই। তো 18 বছরের কম বয়সের একটা মানুষের ইচ্ছা প্রকাশের সংস্কৃতি আইনগত অধিকারই তৈরি হয়। তাহলে তখন যেটা ধরা হবে, এই 18 বছরের কম বয়স্ক ব্যক্তির আপনি যদি মৃত্যুতে সম্মতি সহকারে কিন্তু সম্মতি ছাড়া যাই বলেন মৃত্যু ঘটান, তখন সেটা হত্যার মধ্যে বা খুনের মধ্যে পড়ে যাবে। কেন এই পার্থক্যগুলো আমাদেরকে করতে হচ্ছে দণ্ডনীয় নরহত্যা এবং খুন? আমরা জানি দণ্ডনীয় নরহত্যা হলে সেটা একটু কম, আর যদি খুন হয় একটু বেশি। খুন হলে তার শাস্তি 302 ধারায় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে। কিন্তু পক্ষান্তরে কালপাবল হোমিসাইড যদি হয়, তখন সেখানে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড। এই শাস্তির তারতম্য করার জন্যই মূলত এই খুন এবং আলাদা এগুলো করা হয়। তাহলে এখন আমাদের মধ্য অবস্থায় ছিল, একজন হার্ট হলো, হার্ট হলো, আর একজন মারা গেল, তার ক্ষেত্রে কি হবে? এটা কি কালপাবল হোমিসাইডের মধ্যে পড়বে? ওকে যেমন ধরেন আপনি ধারালো অস্ত্র দিয়ে প্রথমত তাকে লাঠি দিয়ে পিটাইছে, 3 দিন এভাবে পিটাইয়া তাকে আর ওইর মধ্যে ফেলে রাখছে, তার পরবর্তীতে তাকে ধারালো অস্ত্র দিয়ে একদম জবাই করে দিয়েছে। তাহলে বোঝা যায় যে সেটা কি শুধু কালপাবল হোমিসাইড না, সেটা কি মর্ডারের মধ্যে পড়বে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকে ক্লাসে যুক্ত হলাম,
মূলত অনলাইন অফলাইনের সংমিশ্রণ ক্লাস। আমরা আজকে যে সমস্ত সেকশন গুলো কভার করার চেষ্টা করেছি তার মধ্যে রয়েছে একেবারে 299 থেকে শুরু করে 352 পর্যন্ত আমরা এই সেকশন গুলো কভার করার চেষ্টা করেছি, যার মধ্যে রয়েছে রংপুর রেস্ট্রেইন, অবৈধ বাধা, যার মধ্যে রয়েছে রংপুর কনফাইনমেন্ট, অবৈধ অবরোধ, যার মধ্যে ফোর্স, ক্রিমিনাল ফোর্স, তারপরে হচ্ছে অ্যাসাল্ট, হার্ট, বিজনেস হার্ট, কাবুল হোমিসাইড এবং মার্ডার। তাহলে আমরা দেখলাম অপরাধের গ্রাভিটি বাড়ার সাথে সাথে শাস্তির মাত্রা বাড়ে। আপনি প্রথম বাধা দিলেন, সে বাধা দিলে আপনার 1 মাস শাস্তি দিচ্ছে। আপনি বাধা শুধু একদিক দিয়ে দেন নাই, 4 দিক থেকে অবরোধ করে ফেলছেন, আপনার শাস্তি বেড়ে যাচ্ছে, 1 বছর হচ্ছে। সেটা যদি আপনার 3 দিন হয়ে যায়, তখন সেটা 2 বছর হয়ে যাচ্ছে। সেটা যদি 10 দিন ক্রস করে, 3 বছর হয়ে যাচ্ছে। এরপর আপনি যদি তার মধ্যে কোনো ব্যক্তিকে কোনো ফোর্স করেন, সেটা যদি ক্রিমিনাল ফোর্স হয় কিংবা যদি সেটা অ্যাসাল্ট হয়। ক্রিমিনাল ফোর্সের মধ্যে 3টা জিনিস থাকে: গতি পরিবর্তন, গতিরোধ কিংবা গতিশীল করা। এটা পশুর মাধ্যমে হতে পারে, জন্তুর মাধ্যমে হতে পারে, ব্যক্তির মাধ্যমে হতে পারে, যে কোনো উপায়ে হোক। আবার সেখানে যদি এই ক্রিমিনাল ফোর্সের সাথে যদি আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা কি? কোনো প্রস্তুতি কিংবা কোনো অঙ্গভঙ্গি, যার ফলে তার মধ্যে একটা ভীতি তৈরি হয়, আশঙ্কা তৈরি হয়, হ্যাঁ, তখন সেটা কি? অ্যাসাল্টে পরিণত হয়ে যায়। আমরা উদাহরণ দেখেছিলাম, ওই যে আহ, ঘুমটা অবগুণ্ঠন করার কথা বললাম। এবারে ঘোড়া, একটা শান্তশিষ্ট ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, আপনি যদি সেখানে আঘাত করলেন, ঘোড়ার উপরে আঘাত করছেন, সেই আঘাতের ফলে তো ওই ব্যক্তির ক্ষতি হতে পারে। ব্যক্তির ক্ষতি হলে কিন্তু, কারণ আঘাতের ফলে ওই ব্যক্তি মারা গেছে, তাহলে কিন্তু অপরাধ আমার কি হয়ে যেত? কি কমে যেত? সে অপরাধ আবার মার্ডারের দিকে বা ক্যাপাবল হোমিসাইডের দিকে ধাবিত হইতো। শুধু আপনি ঘোড়ায় আঘাত করে তার যে বিরক্তি, ভীতি কিংবা ক্ষতি, ক্রিমিনাল ফোর্সের মধ্যে 3টা বিষয় আসবে। বলেছিলাম গতিশীল, গতিরোধ, আর এটা হচ্ছে গতি পরিবর্তন। কেন? এই 3টা করার একটা বড় উদ্দেশ্য আছে। সেই 3টা হচ্ছে কারো ক্ষতি করার জন্য, কারো ভীতি তৈরি করার জন্য, কারো বিরক্তি তৈরি করার জন্য। যেমন আমরা বললাম, ঘুমটা পড়া নববধূর, ঘুমটা ছেলেদের কারণ হয় না? আপনি যদি আপনি তার স্বামী না, ঠিক আছে, আপনি থার্ড পার্টি, আপনি যে তার হচ্ছে ফোনটা উঠাই দিচ্ছেন, তাহলে সেটা তার বিরক্তির কারণ তৈরি হবে তখন। এরপরে যদি সেখানে আমরা বুঝলাম এক নম্বর কথা, যদি সেখানে কি থাকে, কোনো অঙ্গভঙ্গি থাকে, কিন্তু কোনো প্রস্তুতি থাকে, হ্যাঁ, তখন সেটা অ্যাসাল্টে পরিণত হয়ে যায়। এরপর বলেছি, এই আক্রমণের পরে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে আরো 3টা তৈরি করেন, একটা হচ্ছে বেদনা তৈরি করেন, দৈহিক বেদনা হবে, মেধি বৈকল্য তৈরি করেন, তখন সেটা আঘাত হবে। আঘাতের ফলে যদি 8টা ঘটনা ঘটে, যদি পৌরুষত্ব হানি ঘটে, অথবা তার এই যে তার মধ্যে এই পেজের মধ্যে অনেকগুলো বলেছি আমরা, এই মাথা, তারা মুখমণ্ডল এরা বিকৃতি করে, তার দৃষ্টিশক্তি যদি কেড়ে নেয়, শ্রবণ শক্তি যদি নষ্ট করে দেয়, দাঁত যদি ফেলে দেয়, কিংবা তার কোনো অস্থি, হাড়গোড় এটা যদি বিকলাঙ্গ করে দেয়, কিংবা এটা যদি কেটে ফেলে, অথবা যদি তাকে এমন আঘাত করে যেটা জীবনহানির কারণ করতে পারে, কিংবা 20 দিন পর্যন্ত তাকে ভুগতে হয়, এরকম কোন আঘাত যদি করে, অথবা সাধারণ কাজকর্ম থেকে তাকে বসে থাকতে হয়, কাজ করতে পারছে না, এমন যদি কোনো আঘাত করে, তখন সেই আঘাতগুলো কি হয়ে যায়? সেগুলো বিবিএস হার্ট হয়ে যায়। এই আঘাতের মাত্রা আরো বেড়ে একেবারে যদি মানুষ মেরে ফেলার পর্যায়ে চলে যায়, তখন 2টা ঘটনা ঘটতে পারে, একটা হলো কার্পোরাল মিসাইল হতে পারে, একটা হচ্ছে মার্ডার হতে পারে। এখানে আমরা বলেছিলাম গ্লোবাল হোমিসাইড যদি কোনো ব্যক্তি মৃত্যুর উদ্দেশ্যে, কোনো ব্যক্তি অপর কাউকে মানে মারার অভিপ্রায়ে এমন কোনো কাজ করে যার ফলে সে মারা যায়, তাহলে সেটা দণ্ডনীয় নরহত্যা। আর সেটা যদি সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হয়, যে অমুককে টার্গেট করে অমুককেই মারা, রহিমকে টার্গেট করে রহিমকেই গুলি করে, তখন সেটা মার্ডারে পরিণত হয়ে যায়। এবার আমরা দেখছি যে শারীরিক ভাবে জখম করার উদ্দেশ্য নিয়ে যদি কাউকে এমন আঘাত করে যার ফলে মৃত্যু ঘটে, তাহলে সেটা দণ্ডনীয় নরহত্যা, যেখানে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে।
আর যদি নিশ্চিতভাবে মৃত্যু ঘটায় তখন সেটা মার্ডার হয়ে যায়। আর তার যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে যেটা আমি জানি মারা যাবে, তখনও সেটা কি হয়ে যায়, মার্ডার হয়ে যায়। কোন কথা দেখছি যে যে কোনো কাজের দ্বারা মৃত্যু ঘটে, এরকম কাজ করতে মারার উদ্দেশ্যে করেনি, মৃত্যুর উদ্দেশ্যে করেনি, তারা করছে যা তাতে করে লোকটা মারা যায়। যেমন ইট ছুঁড়ে মারার কথা বলছি, ইট ছুঁড়ে মারা, অপর ইট ছুঁড়ে মেরে তা কাউকে মেরে ফেলা, সেটা হয়ে যাচ্ছে দণ্ডনীয় নরহত্যা। যদি কাউকে গুলি করে কিংবা হচ্ছে কোনো ভারী পাথর উপর থেকে আপনি ফালাইলেন, তাহলে যে মৃত্যুটা ঘটে যাচ্ছে সেটা আমার মৃত্যুদণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখেছি যে খুনের 300 ধারার কয়েকটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম গুলোর মধ্যে 5টা ব্যতিক্রম কথা আমরা বলেছি। সেখানে প্রথমত দেখেছি দুইটা উত্তেজনা সংক্রান্ত, দুইটা সীমালঙ্ঘন সংক্রান্ত, একটা সম্মতি সংক্রান্ত। উত্তেজনা সংক্রান্ত দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে যে আকস্মিক ভাবে যদি কেউ আপনাকে উত্তেজিত করে ফেলে, কোনো বাজে কথা বললো, কোনো খারাপ কথা বললো, আপনি মাথায় পুরো চড়াক গাছ, তখন যদি ওই ব্যক্তিকেই মারেন তখন সেটা দণ্ডনীয় নরহত্যা। ওনাকে না মেরে আপনি যদি আরেকজনকে মারেন তাই কি? এটা তখন মার্ডার হয়ে যাচ্ছে। এই যে আপনি উত্তেজিত হয়ে যান, তো বলেন আপনি খামাখাই উত্তেজিত হয়ে গেছেন, তখন সেটা আবার কি হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে কাউকে মেরে। এরপরে হচ্ছে প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার জন্য সে একটা অ্যাটেম্প নিয়েছে, তাতে আপনি উত্তেজিত হয়েছেন, হয়ে তাকে মেরে ফেলছেন, তখন আমার এটা কি হয়ে যাচ্ছে। তারপর আমি দেখলাম কোন সাডেন ফাইটের মধ্যে ঢুকছে, হঠাৎ বিবাদের মধ্যে, আকস্মিক বিবাদের মধ্যে সে মেরে ফেলছে, মানে কিছু বুঝে ওঠার আগেই সে মারা দিচ্ছে। ঠিক আছে, তো এরকম হয় না, মানে গোলাগুলি চলতেছে, সে আঘাত করে ফেলছে, মেরে মরে গেছে। তাইলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সুনির্দিষ্ট বানানো, আকস্মিক বিবাদের মধ্যে পড়ে সে মেরে ফেলছে, কিন্তু বুঝছো তো, এই জন্য এটা দণ্ডনীয় নরহত্যা হচ্ছে খুন। এরপরে আমরা দেখেছি কি, সীমা লঙ্ঘনের কথা বলেছি। সীমা লঙ্ঘন সংক্রান্ত দুইটার মধ্যে বলছে যে কেউ প্রাইভেট ডিফেন্স করতে আসার ফলে আপনি তারে মাইরা দিচ্ছেন, মানে সরি, প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে আপনি সীমা লঙ্ঘন করে ফেলছেন, মানে যতটুকু দরকার ছিল ওটুকু না করে বেশি করে মাইরা ফেলছেন। কিন্তু যদি ঠিক মতো করি তাহলে কিন্তু আবার মার্ডার হবে না, এটাও হবে না, কাউকে আবার হোমিসাইড হবে না, অপরাধী হবে না। বলতে পারতে গেলে সেটা আবার কোথায় আছে, উত্তর থেকে 106 এর মধ্যে যে জেনারেল এক্সেপশন আছে, এই জায়গায় 99 থেকে 106 এর মধ্যে আমাদেরকে কিন্তু এই প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত হস্তান্তরের অধিকারগুলো বলা আছে। ঠিক আছে, তো এরপরে আরেকটা কি, সরকারি কর্মকর্তার সীমাবদ্ধতা। যেমন এই যে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন গুলো হয়, সেই আন্দোলন গুলো দমন করতে গিয়ে মানে সরকারি কর্মকর্তারা কিছু অ্যাটেম্প নেয়, অ্যাটেম্প নিতে গিয়ে যদি সে সীমা লঙ্ঘন করে ফেলে, লাঠিচার্জ করলে হয়তো, সেখানে যদি সে গুলি বর্ষণ করে, তাহলে এই সীমা লঙ্ঘন যদি সে করে তখন সেটা এই কি বলে, এই হোমিসাইডের মধ্যে পড়বে। আমি কিন্তু সম্মতি সহকারে মৃত্যুর কথা বলি। হুম, সম্মতি সহকারে মৃত্যু কি, যদি কোনো ব্যক্তি কাউকে মৃত্যু, তার সম্মতি সহকারে মৃত্যু ঘটায়, যেরকম গলায় ফাঁস দিয়ে গেছে, আপনি তাকে মানে তার এগ্রিমেন্ট, সে বলছে যে আমাকে তুমি মেরে ফেলো, আপনি তার গলায় ফাঁসটা ঝুলাইয়া তার ঝুলাই দিলেন, দিয়ে দিলেন। হ্যাঁ। অথবা সে ছাদে দাঁড়ায় আছে, সে বলছে যে আমি বাঁচতে চাই না, তুমি আমার একটা ভিক্ষা দাও, করে মরে যাবো। আপনি বললেন ঠিক আছে দেই, মানুষের তো উপকার করতে পারলাম না, যাও তোমার একটা উপকার করি। আপনি একটা ধাক্কা মারে দিলেন, সে পড়ে মারা গেল। হ্যাঁ, তো যদি সে 18 বছরের বেশি হয় তখন সেটা কি হবে, মারা হবে না, তখন হবে কালবগল হিউসাইড, দণ্ডনীয় নরহত্যা। যদি 18 বছরের কম হয়, তখন যদি আপনি তারা দেন যে এখানে উপকার করি, ভিক্ষা দিয়ে গেলেন, সে পড়ে মরে গেল, তখন সেটা মার্ডার হয়ে যাবে। মার্ডার হইলে 302 ধারা, যেখানে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে এবং যাবজ্জীবন। আর কালবাউল হোমসাইড যদি হয় সেখানে 304 ধারা, যেখানে যাবজ্জীবন অথবা 10 বছরের কারাদণ্ড কথা বলা হয়। ওভারঅল এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, যে মানব দেহে যে ধরনের অপরাধ মানব দেহের এগেইনস্টে হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। সবাইকে ধন্যবাদ। আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? সম্ভবত নাই।
আর যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আশা করছি আপনারা আমাদের পরবর্তী যে ক্লাস আসসালামু সেই আলাইকুম। ক্লাসে দেখ, সংযুক্ত দেখ হবেন। ভাই, ক্লাসটার বড় একটা অংশ কথা কেটে কেটে গেছে, পুরোটা ভালোভাবে বোঝা যায় নাই। শেষের দিকে ক্লিয়ার সাউন্ডটা আসছে, যার কারণে আহ, মানে টপিকসটার উপর পুরো আর ক্লিয়ার ক্লিয়ার ধারণাটা হইল না আর কি। কথা স্পষ্ট বোঝা যায় নাই। পুরো ক্লাসটা বোঝা যায় নাই, অনেক সময় কথা কেটে কেটে গেছে। আম, ভালো সাউন্ড আসে নাই। শেষের দিকে ভালো সাউন্ড আসছে। আচ্ছা, এরপর আপনার কোনো প্রশ্ন আছে কিনা যে এই জিনিসটা আমি বুঝতে পারি নাই? ঠিক আছে বেলাল ভাই, আমরা সামনের দিকে খেয়াল রাখবো, যাতে করে ক্লাসের সাউন্ড আপনারা সে ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করবো। যে আর কারো কোনো কথা আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।